আজকের ভিডিও টপিকটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে চলেছে, আমি আগেই বলে রাখছি। কারণ যেই টপিকে আমি কথা বলতে চলেছি সেটা একটা সার্টেন মাইন্ডসেট বেশিরভাগ পেরেন্টসদের, মানে আমাদের ইন্ডিয়ান কালচারে বেশিরভাগ পেরেন্টসের একটা সার্টেন মাইন্ডসেট আছে, যেই মাইন্ডসেটটা পেরেন্ট চাইল্ড যে রিলেশনশিপ সেটা আজীবনকালের জন্য টক্সিক এবং ডিস্টেন্ট করে দেয়। এবং সেইটা কি সেটা আমরা চিনি না। খুব স্বাভাবিক আমাদের চারপাশে ঘোরে যে কথাগুলো, যে এক্সাম্পলস গুলো, সেগুলো খুব আমরা স্বাভাবিক হয়ে গেছে, শুনে অভ্যস্ত হয়ে গেছি, তাই জন্য আমাদের চোখে লাগে না। সেটাকেই আমি পয়েন্ট আউট করব। তার পিছনে যে মাইন্ডসেটটা, যেই মাইন্ডসেটটা অত্যন্ত টক্সিক, একটা সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, সেই মাইন্ডসেট নিয়ে আমি আজকে একটু কথা বলবো। হজম হয়তো করতে একটু অসুবিধা হতে পারে। তো প্রবলেমটা দিয়ে যেই টপিকটা শুরু হচ্ছে, সেই প্রবলেমটা হলো পেরেন্টরা কম বেশি প্রায় সিংহভাগ পেরেন্টস তাদের চাইল্ডকে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট পারসিভ করেন, মানে চাইল্ডকে ইনভেস্টমেন্ট ভাবেন। এই রেফারেন্সে আমি একটা ভিডিওর কথা বলি, যেটা আমি আগেও বলেছি। মোবাইল ছাড়া বাচ্চা খেতে চায় না, এটি একটি অত্যন্ত মহামারীর স্বরূপ একটা সমস্যা। সেই সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি, আমার চ্যানেলে সেই ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওতে আমি আলোচনা করতে করতে এই টপিককে যে ভবিষ্যতে আমি আলোচনা করতে পারি তার একটা রেফারেন্স দিয়েছিলাম। কারণ আমি বলেছিলাম তখন, ইনভেস্ট আপন ইয়োর চাইল্ড, নট পারসিভ ইউর চাইল্ড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। আপনার চাইল্ডকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখবেন না। আপনার টাইম অ্যান্ড এফোর্ট, আপনার মানি, সবকিছু যা আছে সম্পদ, সেটা আপনার চাইল্ডের উপর ইনভেস্ট করুন, রিটার্ন অটোমেটিক্যালি আসবে। তো যারা সেই আগের ভিডিওটা দেখেননি সেটা অবশ্যই দেখে আসতে পারেন, এবং অবশ্যই এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওর শেষ অবধি সাথে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা এখন নিশ্চয়ই ভাবতেই পারেন যে বাচ্চাকে, নিজের সন্তানকে ইনভেস্টমেন্ট রূপে দেখবো, এই আবার কি কথা? তার মানে কি, এতদিন কষ্ট করলাম, কষ্ট করে বাচ্চা মানুষ করলাম, এত কষ্ট করলাম, এত স্যাক্রিফাইস করলাম, তার বদলে আমি কোনো প্রতিদান আশা করতে পারি না? এইটুকু অধিকার আমাদের নেই? অবশ্যই এটা আপনি ভাবছেন। তো তো এবারে আমি আসি ওই প্রতিদান, যে কি কথাটা বললেন, প্রতিদান। প্রতিদান মানে কিন্তু সেই ওই রিটার্ন, যেটা কিনা ইনভেস্টমেন্টের পরে আসে। এবারে কিছু কথা বলি। আমাদের কালচারে, আমাদের ইন্ডিয়ান কালচারে ছেলে মেয়ে দুজনকেই ইনভেস্টমেন্ট হিসেবে দেখা হয় বলেই, মানসিকতাটা আছে বলেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে অন্যভাবে সেটা দেখা যায়, আমি ম্যানিফেস্টেশন হয়, আমি সেটা আমি পরে আসছি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখনো যে ওই লোকাচারটা রয়েছে না, শাস্ত্রে কিন্তু বলা নেই, কিন্তু লোকাচারটা রয়েছে না, যে ওই যে চাল ছুঁড়ে আমি তোমার ঋণ শোধ করলাম বলে যাওয়া, মানে মা বাবার ঋণ শোধ করে সে শ্বশুর বাড়ি চলবে। এইখানে কিছু কিছু মানে মডার্ন আজকালকার যুগের যেটা কি বলবো, ইভলভ ভার্সন হয়েছে, অনেকে বলেন যে মা বাবার ঋণ কি আর কোনোদিন শোধ করা যায়? এখানেও প্রবলেম, এটাও একটা রেড অ্যালার্ট। কারণ এখানে ঋণ শোধ করা বা না করার প্রশ্নই উঠছে না। কারণ এখানে ঋণ বা দেনা পাওনার কোনো সম্পর্কই থাকা উচিত নয়, কারণ এটা ঋণই নয়। এই ঋণ শোধ, দেনা পাওনা ইত্যাদি ইত্যাদি, এই যে সম্পর্কগুলো, এটা কি আদৌ একজন বাচ্চা এবং তার মা বাবার মধ্যে হওয়া উচিত? এটা কি দেখতে ভালো লাগছে? নাকি এই যে ঋণ, দেনা পাওনা, হিসাব নিকাশ, এই বড়ই ফর্মাল এবং বড়ই হিসেবি সম্পর্কগুলো, যার সাথে অ্যাকচুয়ালি আমাদের হয়, সেগুলো হচ্ছে যেমন ধরুন ব্যাংক, যেমন ধরুন সুদের ব্যবসায়ী, জনৈক হিতকারী। আমার তার দায় পড়েনি, কিন্তু আমাকে কোনো কারণে হেল্প করলো, তার আমি দায়বদ্ধ থাকলাম তো তাকে তাকে সেই রিটার্নটা দেওয়ার, আমি কৃতজ্ঞ থাকলাম, ঋণী থাকলাম। কিন্তু মা বাবার প্রতি সেই ঋণ বা দেনা পাওনা, সেই হিসেব নিকেশের সম্পর্ক হওয়াটা বোধহয় খুব একটা বাঞ্ছনীয় নয়। আমাদের কালচারে মা বাবাকে যে স্থানে বসানো হয় সেটা হলো ভগবান। মা বাবা মানে ভগবান। এই যে ভগবানের আসনে বসিয়ে এই কনসেপ্টটাকে ছোটবেলা থেকে কন্ডিশন করে দেওয়া হয়েছে, এবং প্রথিত করে দেওয়া হয়েছে, এটা কি আদৌ খুব সুখকর দুই পক্ষের জন্যই?
কারণ ভগবান যেই মুহূর্তে বলছি সেই মুহূর্তে তার মানুষ হিসেবে তার এক্সিস্টেন্সটাকে আমরা অস্বীকার করছি। মানে মা বাবারাও মানুষ, তাদের পজিটিভ নেগেটিভ ইমোশনস রয়েছে, তাদেরও ভুল হয়, তাদেরও ভ্রান্তি হয়। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা এক লহমায় ইগনোর করে দিচ্ছি ভগবান মানে সেই ডিভাইন পাওয়ারের সাথে রিলেট করে। ভগবান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেন কিন্তু মা বাবার মাধ্যমে পাঠায়। তো সুতরাং এইখানে ভগবানের সাথে অনেকটা ডিফারেন্স হচ্ছে কিন্তু মা বাবারাও কিন্তু বাচ্চাদের অনেক সময় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রীতিমতো ব্যবহার করেন। মানে তারাও কিন্তু স্বার্থপর হতে পারেন। কি বললেন? সেলফিশ মা বাবা, সেটা আবার হয় নাকি? যদি তাই না হয় তাহলে কতগুলো এক্সাম্পল দিচ্ছি, একটু ভেবে দেখবেন ঠান্ডা মাথায়। একাধিক যখন সন্তান থাকে কোনো মা বাবার, তাদের মধ্যেও কি ডিসক্রিমিনেশন হয় না? ডিসক্রিমিনেশন অর্থে কেউ মা বাবা কোনো সন্তানের প্রতি বেশি একটু বায়াসড, মানে একটু পজিটিভলি বায়াস, আর কাউকে একটু নেগলেক্ট করছে না। আপনারা মানতে চাইছেন না, ডিনায়াল ফেজে রয়েছে, মনে করছেন হয়তো না না, কোথায় আমরা তো সবাই সব রকম সুবিধা দিচ্ছি। একটু এবার ভেবে দেখুন তো, বাচ্চারা কি নিজের ইচ্ছা মতো যখন কেরিয়ার পাথ চুজ করছে, সেটা কি পাচ্ছে? নিজের ইচ্ছাটা কি চাপিয়ে দিচ্ছেন না? দিচ্ছে। এবং এরকম যদি হয় দুই সন্তানের মধ্যে এক সন্তান কনভেনশনাল ওয়ে, মানে যেটা কি পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে খুব ভালো জায়গায় চান্স পেয়ে এটসেট্রা এটসেট্রা যা যা করছে যদি খুব ভালো করে তাহলে মা বাবা খুব খুশি, পরিবার লোক খুব খুশি, সবাই খুব প্রশংসা করছে। উল্টো দিকে যদি আরেকজন সন্তান তার অ্যানাদারলি ব্লেসড হয়, সেটা যদি কনভেনশনাল ওয়েতে না হয়, আনকনভেনশনাল, যেগুলো মানে সমাজ স্বীকৃতি দিয়ে উঠতে পারেনি, সমাজের এখনো ক্ষমতায় কুলোয়নি সেগুলোকে স্বীকৃতি দেওয়ার, তাহলেই কিন্তু কি হয়ে যায়, তার প্রতি বিরূপ মনোভাব কি হয় না? তাকে নিয়ে কি আশাহত হন না? তার প্রতি কি বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় না? যদি আনকন্ডিশনালি লাভ হবে, তাহলে এই ডিসক্রিমিনেশনটা দুজনের মধ্যে কেন? তাহলে কেন মা বাবার যারা আনকনভেনশনাল ওয়েতে কেরিয়ার পাথ চুজ করছে তাদের প্রতি কেন সদয় ভাব পোষণ করতে পারছেন না? কারণ সেখানে ইনসিকিউরিটি রয়েছে তাদের, যে যদি, যেহেতু তারা জানেন না আনকনভেনশনাল ওয়েতে গিয়ে তারা কি করবে, ভবিষ্যতে তারা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে, সেটা নিয়ে যেহেতু সে ইনসিকিউর থাকে, তার অজানা বিষয় সেটা, তাই জন্য তারা ভয় পান যে যদি সময় মতো না দাঁড়াতে পারে তাহলে আমাদের বৃদ্ধ বয়সে কে দেখবে, মানে রিটার্নটা আমরা সময় মতো পাবো তো? তোর জন্যই তো সব করছি, এই এত কষ্ট করছি, এই যে বেরোচ্ছি, এত খাচ্ছি, কার জন্য? তোর জন্যই তো, সব তোর জন্য করছি। আমি আমার নিজের কত সকল্লাদ ছিল সমস্ত জলাঞ্জলি দিয়ে দিয়েছি, আমি আমার এইটা করার ইচ্ছা ছিল, সেইটা করার ইচ্ছা ছিল, কিছুই করিনি, শুধু তোর জন্য সব সময় দিয়ে দিচ্ছি, তুই যাতে ভালো করে পড়িস, তুই যাতে ভালো করে এই করিস সেই করিস, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো কিন্তু খুবই কমনলি আমরা কিন্তু চারধারে শুনতে পাই, তাই নয় কি? কিন্তু এবারে আমাকে একটা কথা বলুন, তোর জন্য সব করেছি, তোর জন্য সব কষ্ট করছি, তোকে মানুষ করছি, তোকে মানুষ করার জন্য আমার এইটা হলো না, সেইটা হলো না, ইত্যাদি ইত্যাদি, এই যে ব্লেম গুলো দিচ্ছেন, ব্লেম গেম গুলো বাচ্চার সঙ্গে খেলছেন, আপনার কি মনে হয় বাচ্চা কি তার জন্য ইনসিকিউর ফিল করছে না, গিল্টি ফিল করছে? বাচ্চাকে গিল্টি ফিল করানোটা কি খুব অন্যায় নয়? মানে আপনি যদি বাচ্চার প্রতি এতই সদয় হবেন, এতই আনকন্ডিশনাল লাভ থাকবে আপনার, তাহলে তো বাচ্চার মন কি চায় সেটার প্রতি আপনি মানে যত্নশীল হবেন। তখন তো আপনার এটা দেখার কথা নয় যে আপনি কি স্যাক্রিফাইস করলেন তার জন্য, আপনার কি হলো না তার জন্য, আপনার কি হলো না, আপনি প্যাশন পার্সিউ করতে পারলেন না, আপনি কত কষ্ট করছেন, এই যে রিয়েলাইজ কষ্ট করছি, খাচ্ছি, হেন তেন, এই জিনিসগুলো মনে কেন আসবে এবং তার জন্য সন্তান দায়ী কেন থাকবে? আপনার লাইফ, আপনার চয়েস, আপনি প্যাশন পার্সিউ করতে পারছেন না, আপনার ডিসিশন। যারা করেন তারা সবকিছু সামলে করেন, বা যেটাকে প্রায়োরিটি দেওয়া সেটাকে প্রায়োরিটি দিয়ে সেইভাবে লাইফটাকে সাজায়। কোনোদিনও একটার জন্য আরেকটা স্যাক্রিফাইস হতে পারে না। তাহলে সেইভাবে আমরা জিনিসটাকে সাজিয়ে নেওয়ার উপায় অনেক আছে, ভাবলেই উপায়, প্রবলেম ভাবলেই প্রবলেমটা হয়ে যায়, না হলেই উপায় বেরিয়েই যায়। সুতরাং আপনার লাইফ, আপনার চয়েস, আপনার ডিসিশন গুলো শুধুমাত্র আপনারই, তার জন্য আপনিই দায়বদ্ধ, তার জন্য সন্তানকে দায়ী করবেন না। বরং একটা আইডিয়াল মা বাবার বাচ্চার রিলেশনশিপে কি হওয়া উচিত, সেখানে কিন্তু কোনো রকম
দান প্রতিদান ঋণ এসবের কথা প্রশ্নই আসার কথা নয়, কারণ এটা বংশ পরম্পরায় এগিয়ে যাওয়া উচিত। এটা একটা নদীর মতো বইতে দেওয়া উচিত। মানে আপনার মাধ্যমে সৃষ্টিকর্তা সন্তানকে যে পৃথিবীর আলো দেখালো এবং সেই সন্তানকে আপনি নার্চার করলেন, সেটা করতে আপনি দায়বদ্ধ। সুতরাং তারপরে সে আবার তার ভবিষ্যৎ জেনারেশনের প্রতি একই রকম দায়বদ্ধতার সাথে কাজ করলো এবং এই জিনিসটা ফ্লো করবে। এটাই তো বংশক্রম, এটাই তো ক্রমোন্নতি। এখান থেকেই তো আমাদের জিন, যার জন্য আমরা বংশ রক্ষার জন্য মানে রীতিমতো হেদিয়ে মরি যাকে বলে, সেই বংশ রক্ষা হবে প্রপারলি। মানে ক্রমান্বয়ে যত বংশ বৃদ্ধি পাবে তত বেশি উন্নততর মানব সমাজ তৈরি হবে, এটাই তো কাম্য। সুতরাং যদি এখানে মাঝখানে একটা লুপ ক্রিয়েট হয়ে যায়, মানে একটা সার্কুলার মোশন চলে, মানে তুই আমাকে করলাম এবার তুই আমাকে করবি, এই যে সার্কুলার মোশন চললে পরবর্তী জেনারেশনের প্রতি যে কর্তব্য তার আগের জেনারেশনে, সেটা হিন্ডার্ড হয়ে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়, সেখানে ফ্লোটা কোথাও নষ্ট হয়ে যায়। সুতরাং সবসময় যদি পিছু টান থাকে, সে তার ভবিষ্যতের জন্য মানে ঠিক করে এগোতেই পারে না, ভবিষ্যতের জন্য সে নিজেকে প্রিপেয়ারই করার সময় পায় না। সুতরাং এটা ভাবতে হবে, এখানে কোনো রিটার্নের ব্যাপার নেই, এটা কিন্তু বইতে দেওয়ার বিষয়। আপনি করলেন আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চা তার বাচ্চার জন্য করবে, এটাই কিন্তু হওয়া উচিত। দেখবেন পায়ে বেরি পড়া পাখি কিন্তু আকাশে বেশি দূর অব্দি উঠতে পারে না। যদি আপনার সন্তানের কোনো ভবিষ্যতে ডিসিশন নেওয়ার থাকে, তার যদি পিছু টান থাকে, মানে পায়ে বেরি থাকে, তার ডিসিশন গুলো অলওয়েজ একটা জায়গায় গিয়ে কম্প্রোমাইজড হবে। মানে সে মন খুলে ডিসিশন নিতে পারবে না ভবিষ্যতের জন্য। সবসময় তার মনে হবে আমাকে এটা করতে হবে, ওই কর্তব্যটা আছে, এটা করতে হবে, না ওটা করবো না, এটার জন্য বাঁচিয়ে রাখি, হ্যাঁ এটা আমাকে পিছু টান সবসময়। সে মন খুলে আকাশে উঠতে পারবে না, মানে গ্রো করতে পারবে না। এবার সে যখন গ্রো করতে পারলো না, সে আবার তার অবশ্যই নেক্সট জেনারেশন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন আবার সেই এক্সপেকটেশন গুলো সে চাপাবে। কারণ এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এটা কোনোদিন শেষ নেই, কোনো দান প্রতিদানের খেলা এখানে নেই। সুতরাং আপনার পরের জেনারেশনকে বাড়তে দিন, গ্রো করতে দিন, আকাশে ডানা মেলে উঠতে দিন। সুতরাং কখনো এক্সপেক্ট করবে না সে রিটার্ন আপনাকে, আপনি যা যা করলেন হিসাব মিলিয়ে তাই তাই সেগুলো তাকে করতে হবে। কারণ প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জেনারেশনের টাইম চেঞ্জ হচ্ছে, অবস্থা চেঞ্জ হচ্ছে, দুনিয়াটা আরো কঠিন হয়ে পড়ছেন। আপনাকে ছাড়া আপনার সন্তানের আরো 50 বছর বেঁচে থাকতে হতে পারে, এবং সেই এবিলিটি দিয়েই সৃষ্টিকর্তা তাকে জন্ম দিয়েছে, এবং তাকে সেই জায়গাটার মধ্যে অ্যাকাস্টমড হয়ে থাকতে হবে বলে তাকে সেই জায়গাটাকে, তার মাটিটাকে শক্ত করতে হবে। তো সবসময় পিছু টান থাকলে তো অসুবিধা হয়ে পড়ে, তাই না? তাহলে এখন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে, তার মানে কি আমরা আমাদের সন্তানের জন্য করব এবং সন্তানের আমাদের প্রতি কোনো কর্তব্যই নেই? কর্তব্য মানে যাকে আমরা ইংলিশে বলতে পারি ডিউটি। কর্তব্য বা ডিউটি বা দায়বদ্ধতা, এর মধ্যে একটা দায়বদ্ধতা রয়েছে। এই জিনিসটা কখন আসে? যখন আমি কোনো জায়গায় কন্ট্রাক্ট সাইন করেছি বা কোনো জায়গায় আমি অব্লিগেটেড, সেখানে আমার ডিউটি দিতে হবে, আমাকে কর্তব্য করতে হবে, কারণ আমি সেখানে দায়বদ্ধ, আমি অব্লিগেটেড। এক্ষেত্রে কিন্তু কোনো দায়বদ্ধতা সন্তানের থাকে না, কারণ সন্তান আপনাকে চুজ করেনি, সন্তান নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি, বরং আপনি সন্তানকে নিজের ইচ্ছায় পৃথিবীতে এনেছেন। তাই আপনি দায়বদ্ধ তাকে সুন্দর করে মানুষ করতে। তাহলে কি কর্তব্যের খাতিরে যেটাকে আপনারা অ্যাকচুয়ালি মিন করছেন বা পেতে চাইছেন, আপনি ওরফে আপনারা অন্যভাবে যেটাকে মানে ভাবছেন যে আচ্ছা এইগুলো করবে, এটা করবে, আমাকে বাড়িতে টাকা দেবে বা অমুকটা করবে, সেবা করবে, যত্ন করবে, সেইটা করবে, ইত্যাদি ইত্যাদি, এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন? আনকন্ডিশনাল লাভ চাইছেন, রেসপেক্ট চাইছেন, আর সেই বন্ডিংটা মানে সম্পর্কের সেই বাঁধুনিটা চাইছেন, সেই গভীরতাটা চাইছেন, তাই তো? এইগুলো ন্যাচারালি আসবে যদি আপনি তাকে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর করে উইদাউট এক্সপেকটেশন বড় করেন। সেও যদি একটা সুন্দর মানসিকতার মানুষ হন, অটোমেটিক্যালি হবে, যদি সুন্দরভাবে তাকে সেই ইকোসিস্টেমে বড় করা হয়। ন্যাচারালি এটা আসবে। ন্যাচারালি আপনি বিপদে পড়লে সন্তান তার আপনার পাশে এসে অবশ্যই দাঁড়াবে, কারণ ন্যাচারালি সেই রেসপেক্ট, আনকন্ডিশনাল লাভ, বন্ডিংটা তৈরি হয়েছে। কিন্তু আপনার থেকে যদি সেই ভাইব্রেশনটা পায় যে এটা করতে হবে, ওটা করতে হবে, এবার তো আমরা এতটা করেছি, এরপরে আমাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে সেই জিনিসটা
আসছে না। মানে আপনারাও এটা যদি করে থাকবেন, মনে করেন যে না এটাই করব, এটাই আমাদের কর্তব্য, প্রতিদান, ঋণ শোধ হবে, তাহলে কিন্তু সন্তানদের কাছ থেকে সেই লাভ, সেই আনকন্ডিশনাল লাভ, রেসপেক্ট অ্যান্ড সেই বন্ডিং আপনারা কিন্তু আশা করবেন না। দেখবেন যদি সেটা ন্যাচারালি আসে, ন্যাচারালি যদি সত্যি সত্যি সুন্দর মানুষ, একটা সুন্দর মনের মানুষ তৈরি হয় আপনার সন্তান, ডানা মেলে উঠতে পারে উইদাউট এনি এক্সপেকটেশন আপনাদের, তাহলে দেখবেন অটোমেটিক্যালি সে যে সুন্দর মনের মানুষ হবে, সে কিন্তু অটোমেটিক্যালি আপনার পাশে এসে দাঁড়াবে এবং নিজের থেকেই আপনার জন্য তার করতে ইচ্ছে করবে, আপনাকে ভালোবেসে করবে। সুতরাং তখন দেখবেন আপনিও, যদি আপনি এক্সপেক্ট না করেন, তাহলে তখন আপনি দেখবেন ওভারওয়েলড হচ্ছেন, আপনি খুব খুশি হচ্ছেন যা করছে সন্তান, আপনি খুশি হচ্ছেন যে আমার জন্য মনকে মনে রাখলো, আমাকে করলো, আমাকে ভালোবাসে। এই ফিলিংটা অনেক বেশি নির্মল, অনেক বেশি সুন্দর। রাদার আপনি যদি এক্সপেক্ট করেন সবসময় কিছু না কিছু, আছে এটা হয়তো করবে, সেটা হয়তো করবে, এটা করা উচিত, সেটা করা উচিত, এটসেট্রা এটসেট্রা, তখন দেখবেন আপনার সন্তান যাই করছে আপনি কিন্তু ওভারওয়েলমড হতে পারছেন না। মানে আপনার সেরকম একটা খুশি হচ্ছে, আপনি সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছেন, তো করবে, তো করাই কথা, এতদিন আমরা করেছি, এখন তো ওরা করবেই। হ্যাঁ, এই যে এখন তো ওরা করবেই, এই ভাইব্রেশনটা কিন্তু সন্তানের প্রতি যে রিফ্লেক্ট করে আসছে, তাদেরও মনে হবে তখন আমরা যতই করছি কিছুতেই খুশি নেই, কিছুতেই অ্যাড্রেস নেই, অ্যাপ্রিসিয়েশন নেই। অ্যাপ্রিসিয়েশনের জন্য হয়তো করছে না প্রাইমারিলি, কিন্তু নির্বিকার মনোভাব, আপনার এই ভাইব্রেশনটা কিন্তু সন্তানের বিরূপ মানসিকতায় অনেক সময় পর্যবেসিত করতে পারে। মানে তার মনে হচ্ছে যতই করছি ততই কম পড়ে যাচ্ছে, আই এম নট এনাফ। মানে এই জিনিসটা, এটা বোধহয় হওয়া উচিত নয়। মানে বাবা মা যদি একটা ছোট্ট জিনিসও বাবা মার প্রতি সন্তান নিজের থেকে করে, এটা তো খুব খুশির ব্যাপার। এটাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়াটা মনে হয় খুব অন্যায় কথা। তাহলে কি হবে? আমাদের শেষ বয়সে কে দেখবে? কাউকে দেখতে হবে কেন? আপনি নিজেই কেন নিজেকে দেখতে পারবেন না? রিটায়ারমেন্ট প্ল্যান করুন, প্ল্যান করে জীবনটাকে যাপন করুন। এই মানসিকতার প্রভাবের জন্যই আমাদের কালচারে কিন্তু এটা একটা প্রাইমারি কারণ। আমাদের কালচারে কিন্তু লোকে ওই ছেলে সন্তান বেশি চায় মেয়ে সন্তান থেকে, এত কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে কেন? কারণ মেয়ে তো কাজে লাগবে না, আলটিমেটলি মেয়ের পিছনে পয়সা খরচ করবো, সে তো লোকের বাড়ি চলে যাবে, ওইখানে গিয়ে তার ফল দেবে, রিটার্ন দেবে, ক্ষীর দেবে, যাই আপনি বলুন না কেন, কিন্তু আপনাকে রিটার্ন দেওয়ার জন্য কে অ্যাভেলেবেল থাকতে পারে? সেই ছেলে সন্তান। তাই জন্য সবাই ছেলে সন্তান চান। আবার বহু আমাদের এখনো প্রচলিত রয়েছে খুব ধুমধাম করে, মেরুদণ্ড সোজা করে সবাই ডাউরি নিচ্ছে, ডাউরি প্রথা। হ্যাঁ, এই প্রথাটা চলছে এবং মেয়েকে বিয়ে দেয় রীতিমতো, মানে হিসেব নিকেশ করে, এটা মেয়ে পক্ষ ডাউরি দিচ্ছে, ছেলে পক্ষ ডাউরি নিচ্ছে, যে যত বড় চাকরি করে তার তত বেশি দর বাজারে। সুতরাং এই জিনিসগুলো যখন হচ্ছে, তাহলে অবশ্যই মানুষ কন্যা কন্যা সন্তান চাইবে না পুত্র সন্তান চাইবে। আবার এখন আরেকটা অন্য ক্রেজও দেখা যাচ্ছে, যে বুড়ি পড়ালেখা শিখিয়ে সুন্দর বড় করেছে, সুন্দর আর্নিং ওয়ার্কিং ওম্যানদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক পেরেন্টস তাদের বিয়ে দিতে ভীষণ অনিচ্ছুক। কারণ যতদিন সে থাকবে, এইটা খুব চারপাশে শোনা যাচ্ছে, এখন খুব মাথাচাড়া দিয়ে উঠছে মেয়েদের ক্ষেত্রেও, যতদিন সে বাড়িতে থাকবে তার ইনকাম করা টাকাটা কিন্তু বাড়িতেই, সেই ফলটা কিন্তু বাড়িতেই আসবে। তাই জন্য তারা যে কোনো কারণেই হোক খুব রিলাক্টেন্ট থাকছে, মানে মেয়ের সন্তানের বিয়ে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, প্ল্যান করুন। আপনি অনেক আগে থেকেই আপনার রিটায়ারমেন্ট, মানে যখন আপনার সন্তানরা বড় হয়ে যাবে, এলিজিবল হবে, আপনার যে আর্নিং সোর্স সেটা থাকবে না, যদি আপনি চাকরি করেন, যেটা থাকবে না, তখন আপনি কি করবেন সেটা আপনি শুরু করে দিন ভাবা। বা আর কি কি উপায় আপনার এক্সেস সম্পত্তি থাকে, যেটা দিয়ে আপনার বাকি লাইফটা সুন্দর করে চলে যেতে পারে, সেই হিসেবে আপনি খাটুন, জীবনে পরিশ্রম করুন, সেইভাবে সফলতা আসুক। পরিশ্রম করলে সফলতা আসবে না এরকম কোনো তো উদাহরণ সারা পৃথিবীতে খুঁজলেও পাওয়া যাবে না। প্ল্যান করে কিন্তু জীবনে চললে অনেক কিছু সহজ হয়ে যায়, মানে লাইফটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা কিছু করি না, আমরা খালি জীবনে স্রোতে বয়ে চলি। মানে যেখানে যেদিকে গিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে চলছে, যেখানে ধাক্কা খাচ্ছি হঠাৎ করে জেগে উঠে ভাবছি, ও বাবা এই বাবা ধাক্কা খেয়ে গেলাম, এবার কি করব। এবার তখন কি করি, তারপরেও শিক্ষা নিই না অনেক সময়, তখন সেটাকে আমরা মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে আবার স্রোতেই ভেসে চলি। আমরা তখন শিক্ষা নিই না, যা এবার আমি জীবনটাকে লিড করব, আমি আমার কন্ট্রোলে রাখবো জীবনটাকে, আমি প্ল্যান করে চলবো না। কি আছে, প্ল্যান মানে কি? প্রত্যেকটা ক্ষেত্রে প্ল্যান। আপনি যখন সন্তান নেওয়ার ডিসিশন নিচ্ছেন, ডিসিশনটা আপনি নিন, প্ল্যান করে সন্তান নিন। আর তো আছেই সোশ্যাল প্রেশার, পিয়ার প্রেশার, যে
বিয়ে করা মানেই কিন্তু সন্তান নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটা কোনো কিন্তু রিচুয়াল নয়। সুতরাং আপনি সন্তান নেওয়ার পিছনে অনেকগুলো ডিসিশনস থাকে, সেই ডিসিশন গুলো ভেবে দেখবেন আপনি কতটা অ্যাফোর্ড করতে পারবেন, কিভাবে তাকে সুযোগ সুবিধা দিতে পারবেন, সুখ স্বাস্থ্য দিতে পারবেন। তাহলে সেই জিনিসগুলো মেক শিওর করুন, তারপর নিন সেই ডিসিশনটা আপনি নিন। কারণ একটা সন্তান মানুষ করা কিন্তু আসলেই খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ। শুধুমাত্র টাকা পয়সার নিরিখেই যে তা নয়, আপনার টাইম, আপনার এফোর্ট, আপনার মানি, আপনার সমস্ত কিছু সেখানে ইনভেস্টেড হবে, করতে হবে, এবং এটার জন্য আপনি দায়বদ্ধ, কারণ ডিসিশনটা আপনার ডিসিশনে সন্তান পৃথিবীতে এসেছে। এটা কোনোভাবেই অপশনাল নয় যে এইগুলো করেছেন বলে আপনি ভবিষ্যতে সন্তানকে বলবেন যে আমি তোর জন্য এইগুলো করলাম। এই খুব চারিপাশে, এবং আরো এটা হয় কেন, আমাদের সোশ্যাল কন্ডিশনিং এমন ভাবে তৈরি, চারপাশে সিনেমা সিরিয়ালে আক্সার বলা হচ্ছে, হ্যাঁ এত কষ্ট করলাম, তোকে 10 মাস গর্ভে ধরলাম, এই করলাম। আরে বাবা, কেউ তো আপনাকে গান পয়েন্টে রাখেনি যে না আপনাকে গর্ভে ধারণ করতেই হবে, আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন সোশ্যাল প্রেশার, যে না সবাই বলছে কি ভাববে, এটা একটা রিচুয়ালের মতো, সেটা আপনি নিজে অ্যানালাইজ করুন। যাদের আমি সেই আমার টার্গেট যে পপুলেশন, যাদের যাদের মধ্যে আমি আশা করি একটা একটা মিনিমাম শিক্ষা দীক্ষা রয়েছে, মিডল ক্লাস, যারা মোটামুটি সচ্ছল, সেই পরিবার, সেই পপুলেশনকে আমি টার্গেট করেই কথা বলছি, যে তারা ভাবুন যে এটা, এই যে ভাবা হচ্ছে, এটা কি আদৌ সত্যি, এটা কি রিচুয়াল, এটা কি আমাদের প্রেসারে এসে কিছু ডিসিশন নেওয়া উচিত। আলটিমেটলি জীবনের ডিসিশনটা আপনার। আপনার সন্তানকে কেউ এসে মানুষ করে দিয়ে যাবে না, বা আপনার প্রবলেম গুলো কেউ এসে ফেস করবে না। এখন আপনারা বলতেই পারেন, কেন আমাদের সময় কি আমরা বড় হইনি? আমরা কি মা বাবাকে ভালোবাসিনি? আমরা যেমন ভাবে মানুষ হয়েছি আমাদের সন্তানকেও তেমন ভাবেই মানুষ করব, কিংবা আমার যতটুকু সামর্থ্য আমি তাই করব। সামর্থ্যর কি আর শেষ আছে? এটা তো কখনোই শেষ হবে না। যত যত গুড় তত মিষ্টি, ইত্যাদি ইত্যাদি আপনারা এখন ভাবতে পারেন, বলতে পারেন, সবাই আমাকে এসে ধরতেই পারে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, আপনারা যেরকম মানুষ হয়েছেন আমি সেরমই মানুষ করব, সেটা আরেকটা ফল্ট মানসিকতা। কেন আপনার এটা মনে হবে যে আমরা যেমন মানুষ হয়েছি তেমনই তাদের মানুষ করব? কেন আপনার মনে হবে না তাকে আরো বেটার করে মানুষ করব? অবশ্যই সেটা হওয়া উচিত, কারণ যুগ বদলাচ্ছে, যুগ ডিমান্ড করছে আরো উন্নততর স্পিসিস, যাতে করে তারা অনেক বেশি, মানে এক একটা স্পিসিস উন্নত না হলে সার্ভাইভ করতে পারে না, এটা আমরা খুব ভালো করে জানি। তো এই উন্নততর স্পিসিসকে নার্চার করে যাওয়াটা, পৃথিবীতে রেখে যাওয়াটা আমার দায়িত্ব। যদি সেই দায়িত্বটা আমি নিজে ডিসাইড করে নিয়েছি, আপনারা একটু এইভাবে ভেবে দেখুন, নিজের সম্পত্তি সন্তানকে না ভেবে, যে এটা একটা খুব একটা ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, এই যে ডিসিশনটাকে আমি সুন্দর করে পালন করি। সুতরাং এবার আপনি বলবেন আমার সামর্থ্য মতোই তো দেবো, সবাই কি আর সমান সামর্থ্য? সবার সমান সামর্থ্য নয়, কিন্তু একটা তো থ্রেশহোল্ড রয়েছে, মানে একটা তো লিমিট রয়েছে। মানে কোন লিমিটের নিচে হলে সম্ভব না মানুষ সন্তান মানুষ করা, মানে যেটাকে বলে বেসিক। এবার বেসিকেরও ভেরিয়েশন রয়েছে, কারুর বেসিক নুন ভাত, কারুর বেসিক মাংস ভাত, কারুর বেসিক তো আরো অন্য কিছু, হোয়াট এভার, পোলাও, বিরিয়ানি। এখন এখানে একটা কথা রয়েছে, কোনটাকে তাহলে বেসিক ধরবো? বেসিক সামর্থ্য কাকে ধরবো? আপনার যদি বেসিক সামর্থ্যের থেকেও কম সামর্থ্য হয়ে থাকে, তাহলে সন্তান নেবেন না। কি দরকার? আমরা তো বিলুপ্ত প্রায় প্রজাতি নয়, মানে আমাদের তো এখানে জনঘনত্বে আমাদের মানে শ্বাস ওঠা, নিঃশ্বাস প্রশ্বাস ফেলা দায় হয়ে গিয়েছে। আমরা তো নিজের বংশ রক্ষা করি, বা আমাদের জিন ইমপ্রিন্ট করে মানে মানে রেখে যেতে চাই এই এই ধরিত্রীতে, এই পৃথিবীতে, কারণ যাতে করে একটা উন্নততর পৃথিবী আমরা ভবিষ্যৎ জেনারেশনকে দিতে পারি। সেটাই যদি না হয়, সেখানেই যদি আমরা গোড়ায় গলদ করে ফেলি, আমাদের পরের জেনারেশনকে আমরা দাবিয়ে একেবারে আরো বেশি আমাদেরও ব্যাকওয়ার্ড নিয়ে যাই, তাহলে তো বেশি দিন টিকবে না। মানে এটা একটুখানি ভেবে দেখার বিষয়, একটু সিম্পল ওয়েতে ভেবে দেখবেন। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো করার কোনো মানেই হয় না। আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন, তাহলে আপনি যেমন একটা কোনো ধন সম্পত্তি নেবেন না। হ্যাঁ, সেখানে আপনি আপনি ধন সম্পত্তি নিতে পারছেন না, সেখানে আপনি পুরো একজন মানুষকে বড় করার দায়িত্ব বা তার নেক্সট জেনারেশনের দায়িত্ব আপনি কি করে নিচ্ছেন আপনার সামর্থ্য না দেখে? এইভাবে ভাবুন তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইবারে আসি কোনটা বেসিক। বেসিক সামর্থ্য বলতে আমি কি বলছি, একটু মিলিয়ে নিন, একটু ভেবে দেখবেন। আপনি কি, এই যে 4 বেলা খাওয়াতে হবে সন্তানকে, আপনি কি অন্তত 3টে মেন যে মিল হয়, সেই মিলে আহ
সুষম আহার পরিবেশন করতে পারবেন? মানে সুষম আহার মানে যাকে বলে এই আজকাল মিড ডে মিলের কনসেপ্টে দেখেন না, অমুক তমুক অনেক রকমারি আহার প্রেজেন্ট করা থাকে বা তার ছবি দেওয়া থাকে যাতে করে শিশুরা অপুষ্ট না থাকে, ম্যালনিউট্রিশনে আর কি না ভোগে। তো সেটা করতে হয় কারণ আমাদের মা বাবাদের সেই অ্যাওয়ারনেস নেই। আমরা তো বাচ্চা মানে নিয়ে নিচ্ছি, মানে কারণ ভগবানের দান বলে নিয়ে নিচ্ছি, কিন্তু খাওয়ানোর ক্ষমতা নেই। আমি অত ইয়েতে যাচ্ছি না, এমনি মিডল ক্লাসে আমি বলছি যে আমরা প্রত্যেক বেলা কি সুষম আহার দিতে পারি? মানে একটা প্লেটের মধ্যে খুব ডেফিনেশন দেখে নেবেন, ক্লাস 10 এর বইতে আপনি ভালো পেয়ে যাবেন, বায়োলজি বইতে। সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট, ফাইবার, এই জিনিসগুলি যে নিউট্রিয়েন্ট, বেসিক নিউট্রিয়েন্ট, মিনারেলস টিনারেলস এগুলো তো আছেই, বাদ বাকি এই যে মেন যে ফুড যেই মানে কন্টেন্ট, সেটা কি প্রত্যেক মিলে আপনি সুষম আহারের প্লেটটাও সামনে রাখতে পারবেন? নিজেকে প্রশ্ন করবেন আগে। 1 নম্বর, যদি না, তাহলে নেবেন না। দ্বিতীয় নম্বর, আপনি কি তার ইকোসিস্টেমটাকে এটা এনশিওর করতে পারবেন যে তার ইকোসিস্টেমে কোনো ইকোসিস্টেম মানে তার ফ্যামিলি, এর আগে আমি ভিডিওতে ইকোসিস্টেম নিয়ে বলেছি, বাচ্চার ইকোসিস্টেমটা কিভাবে তৈরি হয়, কোনটাকে বাচ্চার ইকোসিস্টেম বলে, মানে তার বাচ্চার সারাউন্ডিং, চারপাশটা হেলদি আছে তো, সমস্ত কিছু ঠিক আছে তো। এবার আপনি বলতে পারেন সমস্ত কিছু পারফেক্ট করে কি করবো? পারফেক্ট করার কথা আমি বলছি না, মানে এখানেও বেসিক হচ্ছে, সেখানে ফ্যামিলিতে যেখানে চরম অশান্তি চলছে, আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপ খারাপ, এখন পিয়ার প্রেশার আগেন সোশ্যাল প্রেশারে আপনি বললেন না বাচ্চা নিয়ে এনে সব ঠিক হয়ে যাবে, দুজনের মধ্যে সম্পর্ক নাকি বাচ্চা এসে ঠিক করে দেবে, এই সবের চাপে করে নিচ্ছেন না তো। আর যদি অন্য কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকে, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক থাকে কিন্তু অন্য কোনো স্ট্রেস ফ্যাক্টর আছে, সেটা মানি ওরিয়েন্টেড হোক কিংবা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ওরিয়েন্টেড হোক, বা আপনাকে কেউ শত্রুতা করছে, আপনার কোনো শত্রু পক্ষ রয়েছে, এইসব নানান কিছু এলিমিনেট করে বা ফিক্স করে, বা প্রয়োজন হলে যদি কিছুই না করা যায় অ্যাটলিস্ট মিনিমাইজ করে তবে একটা বাচ্চা নিচ্ছেন তো। কারণ একটা বাচ্চা কিন্তু পরিবেশ থেকে শুষে নেয় স্পঞ্জের মতো, তার শিক্ষা নেয়, এবং সেখানে যদি স্ট্রেস থাকে, সেখানে যদি হাইপার টেনশন থাকে, সেখানে যদি দারিদ্র থাকে, সেখানে যদি পুয়ার অ্যাসপিরেশন থাকে, আপনার বাচ্চা কি করে কেরিয়ারে অ্যাসপায়ার করবে, জীবনে অ্যাসপায়ার করবে, কি করে বড় হবে, কি করে তার গ্রোথ হবে? হ্যাঁ, আপনি বলবেন অনেক বড় বড় মানুষ আছে, কত স্ট্রাগল করে মানুষের, স্ট্রাগল এমনিও করতে হবে, কিন্তু তা বলে এই নয় যে কেউ সেই সিচুয়েশন গুলোকে ওভারকাম করে অনেক হার্ডেলস পেরিয়ে সাকসেস পেয়েছে, অনেকটা বেশি মাইল পথ চলে সাকসেসটা পেয়েছে বলেই সেটা আইডিয়াল, সেটা আদর্শ। আমি যতটা পারবো মিনিমাইজ করবো। বেশিরভাগ ক্ষেত্রেই যে হয়নি সেটা তো আপনারা দেখছেন না, কারণ যারা আনসাকসেসফুল তাদের স্টোরি তো সামনে আসে না। সাকসেসফুল 0.001% তাদের স্টোরি আসে। আপনি মনে করতেন এই তো এই স্ট্রাগলটা না হলে তো সাকসেসফুলই হতো না, তা নয়, স্ট্রাগল না করলে সাকসেসফুল হতো না, কিন্তু সেই সাকসেসের স্ট্রাগল নিজস্ব তো আছেই, তার সাথে এক্সট্রা স্ট্রাগল আপনাকে অ্যাড করতে হবে, এরকম তো কেউ বাধ্যবাধকতা দেয়নি আপনাকে, তাই না? তবে হ্যাঁ, এইগুলোই বলছি যে এই জিনিসগুলোকে একটু মেকশিওর করুন। একটা যদি যখন দেখবে আরো চাইল্ড, আরো বিয়ে হয়েছে 1 বছর হলো 2 বছর হলো, এবার এটা নি মানে এই যে মানে কিছু মানে আমি বলতে আমার কথার ফ্লোতে আমার এরকমই এক্সপ্রেশন চলে আসছে, কারণ আমাদের চারপাশে এত স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিকভাবে এত ভুল জিনিসটা চলছে। আমি সাইকোলজি চর্চার সুবাদে যেটুকু বুঝছি আমার নলেজ থেকে আমি এটা মানতে পারছি না, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে এটা মেকশিওর করুন। একটা মানুষের বাচ্চাকে আপনি নার্চার করছেন, দেশের ভবিষ্যৎকে নার্চার করছেন, মেকশিওর করুন। জমি কি এরকম আছে? একজন একজন কৃষকও তিনিও যখন একজন ভালো ফসল ফলাবেন বলে মনস্থির করেছেন, সে আগে জমিকে প্রিপেয়ার করে, আগে জমিটা সেই ফসলের জন্য ঠিক কিনা। আলু চাষ করলে একরকম জমি লাগবে, ধান চাষ করলে একরকম জমি লাগবে, চা চাষ করলে একরকম জমি লাগবে, প্রত্যেকটা ফসলের ডিমান্ড আলাদা আলাদা, সেগুলো বুঝুন। সুতরাং শুধু শুধু নেক্সট জেনারেশনের কাছে গলা শুকিয়ে তো লাভ নেই। আমি আমি খুব এরকম একটা ডিস্টার্ব সিচুয়েশনে, আমার অসামর্থ্য, আমি অ্যাফোর্ড করতে পারছি না। চাইল্ড কিন্তু ওই যে বললাম রেস করা, চাইল্ড রেস করা কিন্তু খুব একটা এক্সপেন্সিভ জিনিস, সবার অ্যাফোর্ড করার বিষয় নয়, কিন্তু তাও এনে ফেলছি। এবার তুই আমার খামতি গুলোকে মেটা, তা আমি যেটা পারিনি তুই সেটা কর, মানে মানে একজন বাচ্চা, আপনার বাচ্চা কিন্তু আপনার খামতির মেটাবার, সেই গ্যাপ ফিল করার কিন্তু হাতিয়ার নয়, বরং আপনার পরিপূর্ণতার ফসল হচ্ছে সেই সন্তান।
তাই বললাম বাচ্চা সকলের অ্যাফোর্ড করার বিষয় নয়। এটাকে যখন অ্যাফোর্ড করতে পারবেন তখনই এই দায়িত্ব, এই গুরু দায়িত্ব নেবেন। 18 বছর সন্তানের জন্য অন্তত ডিভোট করতে হবে, করতে আপনি দায়বদ্ধ, এটা অপশনাল নয়, এটা কোনো কৃতিত্ব নয়, এটা কোনো ফেরতযোগ্য বিষয় নয়। যেখানে খুব দুর্ভাগ্যবশত আমাদের দেশের কথা অন্তত আমি বলতে পারি, আর অন্য কোথায় কি আছে পরের ব্যাপার, আমাদের দেশে অন্তত সুইপার ঝাড়ু দেওয়ার জন্য এই যে কাজ, এটা একটা বেসিক কাজ, এই কাজ করার জন্য পর্যন্ত যেখানে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিক্স করা হয়, সেখানে দেশের ভবিষ্যৎ যাদের হাত ধরে নার্চার্ড হবে সেই অভিভাবকদের জন্য কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই নেই। ভেবে দেখেছেন? অবাক লাগে না? কোনোদিন সেই ক্রাইটেরিয়া তৈরি হবেও না। কারণ আছে, কারণ আমাদের দেশের যেই নেতারা রয়েছেন তাদের তো ভোট বক্সে অসুবিধা হয়ে পড়বে, সুতরাং তারা তো কোনোদিন এটা নিয়ে ভাববেই না। এটা নিয়ে তাদের ভাবলে তো অসুবিধা আছে, কারণ তারা তো প্রবলেমটাকে জিইয়ে রাখতে চাইছেন। প্রবলেম জিইয়ে রেখে রেখে যেই প্রবলেম গ্রোতেই, মানে আমরা যদি আমাদের যে এত প্রবলেম, এই এত রকম প্রকল্প, এত কিছু, এগুলোর কোনো দরকারই পড়ে না যদি সমূলে উৎখাত একটা প্রথমেই এখানে গোড়ায় একটা নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়, যে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, যে না তুমি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার থাকলে তবেই তুমি সন্তান নিতে পারবে বা এটসেট্রা। সেখানে আরো এনকারেজ করা হয়, সে ফুটপাতে থাকলেও সে সন্তান নিচ্ছে, এবং তাদের আরো বেশি বেশি সন্তান হয়, দেখবেন খাওয়াতে পারছে না তাকেও মানে মোটামুটি ভিক্ষা করতে পাঠিয়ে দিচ্ছে। মানে এই জিনিসগুলো যদি প্রবলেম গুলো থাকে তবেই না বেশি দিন ধরে গদি ভোগ করা যায়। ওই সামান্য নগণ্য কিছু প্রকল্প অ্যান্ড অল এইগুলো সামনে নিয়ে বেশ সুন্দর অনেকদিন গদি ভোগ করলাম। প্রবলেম যদি সমূলে উৎখাত করি তাহলে তো প্রবলেমই যদি না থাকলো তাহলে গদি কি করে ভোগ করবো বেশি দিন ধরে? এগুলো একটু ভেবে দেখবেন, ভেবে দেখার বিষয়। এগুলো তাই কেউ বলে না, তাই জন্য মনে হয় এগুলো যা চলছে খুবই স্বাভাবিক। এগুলো আমি বলছি কারণ আমি ব্যাপারটাকে খুব অবজেক্টিভলি অ্যানালাইজ করে আপনাদের সামনে নিয়ে আসছি, খুব সাইকোলজিক্যাল মানে ব্যাকগ্রাউন্ড থেকে কথাগুলো আমি আপনাদের বলছি। তাই জন্য আমি আবার বলছি, আমার যারা টার্গেট পপুলেশন, মানে আমি মনে করছি যে তাদের একটা মিনিমাম একটা শিক্ষার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যারা খুব পজিটিভ একটা একটা মোটামুটি একটা আশাবাদী লাইফস্টাইলে বিশ্বাসী, মানে ভবিষ্যতে একটু পজিটিভিটি যাদের মধ্যে রয়েছে, ভবিষ্যতের একটু ভালো থাকা যায় কি করে সেই নিয়ে যারা আশাবাদী, তাদেরকে আমি টার্গেট করছি। কারণ বাকিদের যারা আশাবাদী নয়, যারা চায় না, তাদেরকে বলেও কিছু হয় না, করেও কিছু হয় না। যারা চান ভালো থাকতে বা ভালো একটু ভবিষ্যতের জেনারেশনের জন্য ভালো কিছু চান, সেই টার্গেট পপুলেশনকেই আমি বলছি যে একটু ভাবিয়া করিবেন কাজ। কি বলেন?